ক্লাস 11 বিজনেস স্টাডিজের পার্ট এ ফাউন্ডেশন অফ বিজনেসে আজকে আমরা করব বিজনেস সার্ভিসেস, তার ফার্স্ট পার্ট। পড়া শুরু করবার আগে আমরা জেনে নেব আমাদের সিলেবাস। ব্যাংকিং, টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্টস, সেভিংস, কারেন্ট, রেকারিং অ্যান্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, banking services with particular reference to issue of bank draft, banker's check or pay order, bank overdraft, RTGS, NEFT, cash credit, e-banking. Insurance, the principles, concept of life, health, fire and marine insurance. Postal and telecom services, তার আন্ডারে আমরা করব মেল। এখান থেকে আমাদের মার্কস ডিভিশন আমরা দেখে নেব। আমাদের আসবে 1 মার্কের 4টে প্রশ্ন এবং 4 মার্কসের একটা কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল মার্কস অ্যালোটেড ইজ 8। আমাদের চ্যাপ্টারটার নামই ছিল বিজনেস সার্ভিসেস, তাই আগে আমাদের জানতে হবে সার্ভিসেস এই কথাটার মানে কি। সার্ভিসেস কাকে বলে আমরা আগে দেখে নিই। সার্ভিসেস আর দোজ সেপারেটলি আইডেন্টিফায়েবল essentially intangible activity that provide satisfaction of wants and are not necessarily linked to the sale of a product or another services. তাহলে সার্ভিস বলতে আমরা সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোকে বুঝি যেগুলো আমাদের ক্ষেত্রে ইনট্যাঞ্জিবল এবং যেগুলোকে আমরা সেপারেটলি আইডেন্টিফাই করতে পারি, কারণ তার একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে আমাদের নিড বা ওয়ান্ট স্যাটিসফ্যাকশন পাওয়ার। কিন্তু মনে রাখতে হবে সার্ভিসের সাথে আমাদের কোনো প্রোডাক্টের সেল বা অন্য কোনো প্রোডাক্টের সার্ভিস কিন্তু কোনোভাবেই লিঙ্কড নয়। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা সার্ভিসের কিছু নেচার দেখতে পাই। সেগুলো কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে ইনট্যাঞ্জিবিলিটি। আমরা অ্যাকাউন্টসে দেখেছিলাম ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, তাই ইনট্যাঞ্জিবিলিটি মানে সার্ভিস এই ব্যাপারটাকে আমরা কখনো স্পর্শ করতে পারি না। যেমন মনে করো আমাদের রেলওয়ে যে আমাদের সার্ভিস প্রোভাইড করে সেটা দিয়ে আমরা আমাদের ওয়ান্টটাই শুধুমাত্র স্যাটিসফাই করতে পারি, কিন্তু সেটাকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। নেক্সট হচ্ছে ইনকনসিস্টেন্সি। সার্ভিস পুরোপুরিভাবেই সার্ভিস প্রোভাইডারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ সার্ভিস প্রোভাইডার যখনই চেঞ্জ হয়ে যাবে আমাদের সার্ভিসটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আমাদের হসপিটালে আমাদের সার্ভিস প্রোভাইড করা হয় মেডিকেল সার্ভিস, কিন্তু একটা হসপিটালের সাথে আর একটা হসপিটালের কিন্তু বেসিক সার্ভিস এক হলেও বাকি সমস্ত সার্ভিসগুলো ডিফার করে, অর্থাৎ তাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে না। নেক্সট হচ্ছে ইনসেপারেবিলিটি, অর্থাৎ সার্ভিসকে সার্ভিস প্রোভাইডারের থেকে আলাদা করে সেপারেট করা যায় না। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মনে করো ইলেকট্রিসিটি বোর্ড আমাদের কি করে, আমাদের পাওয়ার দেয় বা ইলেকট্রিসিটি প্রোভাইড করে, কিন্তু আমরা যে ইলেকট্রিসিটি প্রোভাইড করছে সেটাকে কিন্তু আলাদা করে স্টোর করে রাখতে পারি না, যেটা আমরা পাওয়ার কাটার সময় ইউজ করব। তার মানে বোঝা যাচ্ছে সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস একে অপরের সাথে যুক্ত, তাদেরকে কোনোভাবেই কিন্তু আমরা সেপারেট করতে পারবো না। নেক্সট হচ্ছে আমাদের নন ট্রান্সফারেবল, অর্থাৎ সার্ভিসকে আমরা একজনের থেকে আর একজনের কাছে ট্রান্সফার করতে পারবো না। মানে আমি যদি অ্যাজ এ ডক্টর হই তাহলে আমি যে সার্ভিসটা দেবো আমি কিন্তু আমার কোনো পেশেন্টকে সেটাকে ট্রান্সফার করে দিতে পারবো না যাতে সে আবার থার্ড পার্টিকে ট্রান্সফার করতে পারে। সুতরাং এর মেন ফিচার হলো এটা নন ট্রান্সফারেবল। তাহলে আমাদের দেখতে হবে এই ডেফিনেশনের বেসিসে আমাদের সার্ভিসকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে বিজনেস সার্ভিস। বিজনেস সার্ভিস বলতে আমরা সেই সার্ভিসগুলোকে বুঝবো যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউসিং, কমিউনিকেশন এটসেট্রা। নেক্সট হচ্ছে আমাদের সোশ্যাল সার্ভিস, যার মধ্যে আমাদের আছে হেলথ কেয়ার, এডুকেশন এটসেট্রা। নেক্সট হচ্ছে আমাদের পার্সোনাল সার্ভিস, যার মধ্যে আছে ট্যুরিজম, রেস্টুরেন্ট, রিক্রিয়েশন সার্ভিস এটসেট্রা। এবারে আমাদের বুঝতে হবে ব্যাংকিং সার্ভিস বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমাদের ফার্স্টে জানতে হবে ব্যাংক বা ব্যাংকিং বলতে আমরা কি বুঝি। Bank is a financial institution that accepts deposits from the public for the purpose of lending and investment and repayable on demand or withdrawable by
চেক, ড্রাফট অর্ডার অর আদারওয়াইজ। তাহলে ব্যাংক বলতে আমরা সেই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকেই বুঝি যারা পাবলিকের থেকে আমাদের ডিপোজিট নেয় এবং সেই ডিপোজিটটাকে তারা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে বা অন্য কোনো পারপাসে ইউজ করে। কিন্তু পাবলিকের যে ডিপোজিট সেই ইনস্টিটিউশনগুলো নেয় সেগুলো কিন্তু রিপেয়েবল, মানে কাস্টমাররা কিছু ক্ষেত্রে অন ডিমান্ডই সেগুলোকে রিপে করে নিতে পারে বা সেই অ্যামাউন্টটাকে উইথড্র করতে পারে চেক, ড্রাফট অর্ডার ইত্যাদির মাধ্যমে। In simple terms, a bank accepts money on deposit, repayable on demand, and also earn a margin of profit by lending money. অর্থাৎ সাধারণভাবে বলা যেতে পারে ব্যাংক বলতে আমরা সেই সমস্ত অর্গানাইজেশনগুলোকে বুঝি বা ইনস্টিটিউশনগুলোকে বুঝি যারা পাবলিকের থেকে মানি ডিপোজিট হিসেবে নেবে, সেগুলোকে অন ডিমান্ড রিপে করে দেবে, আর এই ইন বিটুইন টাইম তারা সেই যে টাকাটা ডিপোজিট হিসেবে নিচ্ছে সেটাকে অন্য জায়গায় ইনভেস্ট করে তার থেকে প্রফিট আর্ন করবে। সুতরাং আমরা দেখে নেব এবার ব্যাংকের টাইপসগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, সেকেন্ড ওয়ান হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, থার্ড ওয়ান হচ্ছে স্পেশালাইজড ব্যাংক, ফোর্থ ওয়ান হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক বলতে দেখো আমরা পাবলিক সেক্টর ব্যাংকস এবং প্রাইভেট সেক্টর ব্যাংকসকে বুঝি। এরপরে আসছে কোঅপারেটিভ ব্যাংক, তারপর আসছে স্পেশালাইজড ব্যাংক যেগুলোর মেন কোনো একটা স্পেসিফিক পারপাসে সেই ব্যাংকগুলো কাজ করে থাকে, তার মেন মোটো পাবলিকের টাকা ডিপোজিট হিসেবে নেওয়া নয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, যেটার এক্সাম্পল আরবিআই। এটা হচ্ছে একটা আমাদের রেগুলেটরি বডি। এই মানে আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক যে সমস্ত গাইডলাইনগুলো ইস্যু করে সেগুলোর বেসিসেই কিন্তু বাকি সমস্ত ব্যাংকগুলোর অ্যাক্টিভিটি কন্ট্রোলড হয়ে থাকে। তাহলে আমরা এবার জেনে নেব আমাদের এই যে কমার্শিয়াল ব্যাংক তার ফাংশনসগুলো কি কি। এর ফাংশনসগুলোকে আমরা মেনলি দুটো ব্রড হেডে ভাগ করতে পারি, একটা প্রাইমারি ফাংশন, একটা সেকেন্ডারি ফাংশন। তাহলে আমরা দেখে নেব প্রাইমারি ফাংশনগুলো কি কি। প্রাইমারি ফাংশন হচ্ছে অ্যাকসেপ্টিং ডিপোজিটস, অর্থাৎ এই ব্যাংকগুলোর মেন কাজ হচ্ছে পাবলিকের থেকে টাকা ডিপোজিট হিসেবে নেওয়া। অ্যাডভান্সিং অফ লোনস, এবং মানে যখন সেই জনগণের দরকার হবে তাদেরকে লোন প্রোভাইড করা। এছাড়া আছে সেকেন্ডারি ফাংশনস, যেগুলো হচ্ছে আমাদের মধ্যে ফার্স্ট হচ্ছে এজেন্সি অর রিপ্রেজেন্টেটিভ ফাংশনস, অর্থাৎ এই ব্যাংকগুলো কখনো কখনো কারো ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ ফাংশন করে থাকে। যেমন আমরা বিলসে পড়েছিলাম যে এই ব্যাংকগুলো আমরা যখন কোনো বিলস পাই সেই বিলসটাকে আমরা ম্যাচিউরিটি পিরিয়ডের আগেই ডিসকাউন্ট করে নিতে পারি ব্যাংক থেকে। এটা হচ্ছে ব্যাংকের একটা রিপ্রেজেন্টেটিভ ফাংশনস। নেক্সট হচ্ছে রেমিটেন্স অফ ফান্ড, অর্থাৎ আমরা ফান্ড বা আমাদের টাকাকে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি ট্রান্সফার করে দিতে পারি ব্যাংকিংয়ের মাধ্যমে। চেক ফেসিলিটি, আমরা জানি চেক হচ্ছে আমরা ক্যাশের ইকুইভ্যালেন্টই ধরে থাকি। তাহলে আমাদের সব সময় যদি ক্যাশ নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অসুবিধা হতে পারে। বেশি অ্যামাউন্টের ক্যাশ সবসময় ক্যারি করা সম্ভব হয় না বা তার মধ্যে অনেক রিস্ক থাকে। তাহলে ব্যাংকগুলো চেক ফেসিলিটি আমাদের দিচ্ছে, যার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি নিজেদের পারপাসটাকে সার্ভ করতে পারছি। নেক্সট হচ্ছে লকার ফেসিলিটি, আমরা জানি এই সমস্ত ব্যাংকগুলোয় লকার থাকে, আমরা সেই লকারটার সুবিধা নিতে পারি। সেখানে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনীয় না বিভিন্ন মূল্যবান জিনিসপত্র অ্যাজ এ মানে সিকিউরিটি ওখানে রাখতে পারি, যেখান থেকে আমাদের সেই মূল্যবান জিনিসগুলো হারিয়ে যাবার বা নষ্ট হয়ে যাবার চান্সেস মিনিমাম থাকে। নেক্সট হচ্ছে ইস্যুইং লেটার অফ ক্রেডিট, এগুলো সাধারণত এরা কোনো একটা কোম্পানির এগেনস্টে প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে এক্সটার্নাল পার্টিসরা সেই কোম্পানির ক্রেডিট ওয়ার্দিনেস সম্পর্কে জানতে পারে। নেক্সট হচ্ছে ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ, আমরা জানি আমাদের বিজনেসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। যখনই আমরা আমাদের দেশের সীমা ছাড়িয়ে যাচ্ছি তখনই আমাদের কারেন্সি রিলেটেড প্রবলেম হয়, কারণ সব দেশ সেম কারেন্সি ইউজ করে না। তাহলে ফরেন এক্সচেঞ্জের সেই সমস্ত সমস্যা মেটানোর জন্য কিন্তু ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখে নেব আমাদের ব্যাংক অ্যাকাউন্টস কত রকমের হয়ে থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট। ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট কনসিস্ট অফ ফান্ডস হেল্ড ইন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রম হুইচ ডিপোজিটেড ফান্ড ক্যান বি উইথড্রন অ্যাট এনি টাইম। মানে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ এখানে মানে পাবলিক একটা অ্যামাউন্ট ডিপোজিট করে রাখতে পারে, কিন্তু অন ডিমান্ড ব্যাংক সেটাকে কিন্তু রিপে করে দিতে পারবে, মানে তার কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড থাকবে না।
এর আন্ডারে আমাদের রয়েছে সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট। দেখে নিই সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট কি। Purpose of this account is to encourage and mobilize small savings of the public. Check facility is provided to the depositors and interest is allowed. The rate of interest paid on this deposit is low as compared to the fixed deposits. Certain restrictions are imposed on the depositors regarding the number of withdrawals and amount to be withdrawn in a given period. অর্থাৎ সেভিংস ডিপোজিট বলতে আমরা সেই সমস্ত ডিপোজিট অ্যাকাউন্টকে বুঝে থাকি যেগুলো আমাদের স্মল সেভিংসে আমাদের এনকারেজ করে এবং আমাদের সেই স্মল সেভিংসটাকে মোবিলাইজ করতে সাহায্য করে। সাধারণভাবে এর চেক ফেসিলিটি দেওয়া হয়ে থাকে, মানে জনগণ পাবলিক যখন দরকার তখন সেটাকে চেকের মাধ্যমে টাকা তুলতে পারবে। এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করা হয়, যদিও সেটা ফিক্সড ডিপোজিটের রেট অফ ইন্টারেস্টের থেকে অনেক কম হয়ে থাকে। কিন্তু সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টের কিছু লিমিটেশনস আছে, যেমন এখান থেকে কতবার টাকা তোলা যাবে বা প্রত্যেকবার টাকা তুললে কত অ্যামাউন্ট তোলা যাবে তার কিন্তু একটা লিমিটেশনস ব্যাংকে দিয়ে দেওয়া থাকে। নেক্সট আমরা দেখব কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। These accounts are generally maintained by the traders and businessmen who have to make a number of payments every day. Money from this account can be withdrawn in as many times and in as such amount as desired by the depositors. No interest is paid on this account, rather the depositors have to pay certain incidental charges to the bank for services rendered. অর্থাৎ সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট ছিল আমাদের জেনারেল পাবলিককে এনকারেজ করবার জন্য, কিন্তু বিজনেসম্যানদের জন্য একটা অ্যাকাউন্ট মেনটেন করা হয় যেটা ডিমান্ড ডিপোজিটের আন্ডারেই পড়ে, দ্যাট ইজ কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। এখানের মেন অ্যাডভান্টেজ হলো এখান থেকে একজন যতবার খুশি এবং যত অ্যামাউন্ট খুশি টাকাটাকে বারবার তুলতে পারে এবং এই কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে যে বিজনেসম্যান বা যে ডিপোজিট হোল্ডার যিনি থাকেন তার ক্ষেত্রে বা অ্যাকাউন্ট হোল্ডার যিনি থাকেন তাকে কোনো ইন্টারেস্ট প্রোভাইড করা হয় না, বরং সেই যে অ্যাকাউন্ট হোল্ডার থাকে তাকেই তার এগেনস্টে ব্যাংক চার্জেস কাটতে থাকে, মানে বিভিন্ন ইনসিডেন্টাল চার্জেস কাটা হয়ে থাকে। তাহলে এটা গেল কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। এরপরে আমরা চলে যাব টাইম ডিপোজিটে। Time deposit account is an interest bearing account that has a preset date of maturity. আমাদের যে প্রথমটা ছিল ডিমান্ড ডিপোজিটের সাথে টাইম ডিপোজিটের এটাই বেসিক ডিফারেন্স। মানে ডিমান্ড ডিপোজিট আমাদের অন ডিমান্ড আমরা টাকা পেয়ে যাব, কিন্তু টাইম ডিপোজিটের ক্ষেত্রে আমাদের একটা ফিক্সড ম্যাচিউরিটি পিরিয়ড জেনারেলি দেওয়া থাকে। এর আন্ডারে আসবে আমাদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এর সাথে আমরা কিন্তু সবাই পরিচিত, তাও একবার জেনে নেব। মানি ইন দিস অ্যাকাউন্ট ইজ ডিপোজিটেড ফর দ্য ফিক্সড পিরিয়ড অফ টাইম অ্যান্ড ক্যান নট বি উইথড্রন বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড। দ্য রেট অফ ইন্টারেস্ট অফ দিস অ্যাকাউন্ট ইজ হায়ার দ্যান দ্যাট অফ আদার টাইপস অফ ডিপোজিট। ফিক্সড ডিপোজিট আর নন ট্রান্সফারেবল অ্যান্ড কুড বি উইথড্রন বিফোর ম্যাচিউরিটি অনলি বি গিভিং অ্যাডভান্স নোটিস অ্যান্ড আ রিডিউসড রেট অফ ইন্টারেস্ট। তাহলে ফিক্সড ডিপোজিট আমরা সবাই জানি, আমাদের একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাকা আমরা স্পেসিফিক পিরিয়ডের জন্য ব্যাংকে রেখে দিলাম, দ্যাট ইজ ফিক্সড ডিপোজিট, যেটা আমরা জেনারেলি এক্সপায়ারি ডেটের আগে তুলতে পারি না। কিন্তু সার্টেন কিছু সার্কামস্ট্যান্সেসে আমরা যদি অ্যাডভান্স নোটিস প্রোভাইড করি এবং সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট রেট কিছু কম দিয়ে আমরা কখনো কখনো সেই মানে ম্যাচিউরিটি পিরিয়ডের আগেও সেই টাকাটাকে উইথড্র করতে পারি। কিন্তু বেসিক্যালি ফিক্সড ডিপোজিট কিন্তু নন ট্রান্সফারেবল হয়, মানে আমার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আমি কিন্তু অন্য কারো নামে ট্রান্সফার করে দিতে পারবো না। যেহেতু এখানে টাকা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত ফিক্সড থাকে, তাই জন্য মানে ফিক্সড হিসেবে রাখা হয় ব্যাংকে, সেই জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট অন্যান্য সমস্ত ডিপোজিট অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটের থেকে কিন্তু বেশি হয়। নেক্সট হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। The purpose of this account is to encourage regular savings by the public, particularly by the fixed income group. Generally, money in this account is deposited in monthly installment for a fixed period and is repaid to the depositor along with the interest on maturity. The rate of interest on these deposits is nearly the same as on fixed deposit.
তাহলে কি দেখো, রেকারিং ডিপোজিট কথাটা শুনেই বুঝতে পারছো, রেকারিং মানে যেটা একটা কন্টিনিউয়াস বেসিসে হবে। এখানে কি হয়, এখানে প্রত্যেক মাসে কিছু কিছু একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাকা কেটে নেওয়া হয়ে থাকে এবং যেটা রিপে করা হয় একসাথে, তখনই ইন্টারেস্টটাও তাদের প্রোভাইড করে দেওয়া হয়। এখানের যে মেন ফিচার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে, সেটা হচ্ছে এটা যাদের ফিক্সড ইনকাম গ্রুপ আছেন তাদেরকে এখানে সেভিংস করতে সাহায্য করে থাকে এবং এখানে এর যে পাবলিকরা রয়েছে তাদের যে রেগুলার সেভিংস তাতে এনকারেজ করে থাকে। এখানে কি হয়ে থাকে, এখানে রেট অফ ইন্টারেস্ট মোটামুটি ফিক্সড ডিপোজিটের মতোই হয়ে থাকে এবং এটা অ্যাট দ্য টাইম অফ ম্যাচিউরিটি যে অ্যাকাউন্ট হোল্ডার তাকে দিয়ে দেওয়া হয় অ্যালং উইথ ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট। নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সার্ভিসেসের আন্ডারে কিছু কিছু ইম্পর্টেন্ট যে টাইপস রয়েছে তার। সেখানে আমরা দেখে নেব আমাদের ফার্স্টটা কি রয়েছে, এটা হচ্ছে ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফট বলতে আমরা কি বুঝি? Bank draft is a check drawn by one bank against fund deposited into its account at another bank, authorizing the second bank to make payment to the individual named in the draft. The draft is safer than check since there is no possibility to be dishonored. The bank charges certain amount of fees for issuing bank draft. মানে ব্যাংক ড্রাফট হচ্ছে আমাদের এমন একটা ইনস্ট্রুমেন্ট, সেটা আমাদের জেনারেলি একটা ব্যাংক কেটে থাকে আর একটা ব্যাংকের ওপর বা নিজের ব্যাংকেরই অন্য কোনো ব্রাঞ্চেসের ওপর। এটা বেসিক্যালি একটা চেক। এই যে ব্যাংক ড্রাফট থাকে, এই ব্যাংক ড্রাফটটা সেকেন্ড ব্যাংক যার ওপর আমরা চেকটা কাটছে, ফার্স্ট ব্যাংক, সেই সেকেন্ড ব্যাংককে নির্দেশ দেওয়া থাকে সেটা কাকে পেমেন্ট করতে হবে। এই ব্যাংক ড্রাফট এবং চেকের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ব্যাংক ড্রাফটটা হচ্ছে সেফার দ্যান চেক, কারণ ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে আগে থেকেই টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হয়ে থাকে, তাই ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে ডিসঅনার্ডের পসিবিলিটি থাকে না। এবং সেই শুধু তাই নয়, ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে ব্যাংক একটা স্পেসিফিক চার্জ কেটে নেয় এই ব্যাংক ড্রাফট ইস্যু করবার জন্য। এবার আমরা দেখে নেব পে অর্ডার বা ব্যাংকার্স চেক বলতে আমরা কি বুঝি। Banker's check, similar to bank draft, issued by a bank branch on behalf of its customer for local use, while demand drafts are issued by a bank branch on a specific outstation branch to facilitate payment at the place where the payee is located. A banker's check is meant for a payment in the same city where the bank branch is located. তাহলে খুব সহজ ভাষায় বলতে গেলে ব্যাংকার্স চেক এবং ব্যাংক ড্রাফট বেসিক্যালি একই জিনিস, খালি তাদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ব্যাংকার্স চেক সাধারণত একটা স্পেসিফিক লোকালিটির মধ্যে কাটা হয় সেই লোকাল পেমেন্ট করবার জন্য, কিন্তু যখন সেটা আউটস্টেশনের জন্য কাটা হয়ে থাকে তখন সেখানে ব্যাংকার্স চেক বা পে অর্ডার কাজ করে না, তখন সেক্ষেত্রে আমাদের ব্যাংক ড্রাফট কাটতে হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব বোঝার জন্য ব্যাংক ওভারড্রাফট বলতে আমরা কি বুঝি। Bank overdraft is the financial instrument in which money can be withdrawn from the current account, even if the account balance goes below zero. It is a type of extension monetary limit offered by the bank, and that money is said to be overdrawn. An authorized overdraft limit is assigned for each customer depending on their creditworthiness. The customer can withdraw money up till the assigned limit. Bank do charge interest rate on the money withdrawn in form of overdraft. তাহলে কি বলেছে, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে আমাদের একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা আমাদের কাস্টমারদের, স্পেশালি যাদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, মানে বেসিক্যালি বিজনেসম্যানদের, এটা একটা ফেসিলিটি দেয় যাতে তারা টাকা উইথড্র করতে পারে। এবং তার মেন ফিচার হচ্ছে যে তার কারেন্ট অ্যাকাউন্ট যদি জিরো ব্যালেন্সের নিচে চলে যায় তাহলেও কিন্তু ব্যাংক ওভারড্রাফটের মাধ্যমে সে টাকা তুলতে পারে। তার মানে বলতে গেলে এটা একটা মানিটারি লিমিটের এক্সটেনশন যেটা তাদেরকে ব্যাংক দিয়ে থাকে। সেই জন্য যেহেতু এটা জিরো ব্যালেন্সের নিচে গেলেও তাকে টাকা তোলার সুযোগ দেয়, সেই জন্য যে অ্যামাউন্টটা তখন তোলা হয় এক্সেস, তাকে আমরা ওভারড্রন বলে থাকি। কিন্তু প্রত্যেকটা কাস্টমারের ওভারড্রন লিমিট আলাদা হয়ে থাকে এবং সেটা ডিপেন্ড করে তার ক্রেডিট ওয়ার্দিনেসের জন্য।
এর জন্য অ্যাসাইনড একটা লিমিট থাকে যেটা ফিক্স করে দেওয়া হয় ব্যাংকের থেকে, এবং এই ওভারড্রাফট ফেসিলিটি অ্যাভেল করবার জন্য কাস্টমারদেরকে ইন্টারেস্ট চার্জ করা হয়, মানে কাস্টমাররা সেই ইন্টারেস্টটা ব্যাংককে পেমেন্ট করে যতটা টাকা সে এক্সেস তুলছে বা ওভারড্রন করছে তার ওপর। এবার আমরা চলে যাব ক্যাশ ক্রেডিটে। Cash credit is a short-term cash loan offered to a businessman to meet working capital requirement. Cash credit can be availed on hypothecation of stock and inventory, and the credit limit is based on volume of stock and inventory. The business is limited to borrow only up to the sanctioned limit. Interest rate charged by the bank is on money drawn and not on the sanctioned credit limit. অর্থাৎ কি বলেছে, ক্যাশ ক্রেডিট বলতে আমরা একটা শর্ট টার্ম ক্যাশ লোনকে বুঝে থাকি, যেটা একটা বিজনেসকে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট প্রোভাইড করে বা সেটা পূরণ করতে সাহায্য করে থাকে। এখানে ক্যাশ ক্রেডিট দেওয়া হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে যে কাস্টমার তার স্টক এবং ইনভেন্টারিকে হাইপোথিকেশনে রাখা হয় এবং তার সেই ভলিউমের ওপর বেস করে তার ক্রেডিট লিমিট ফিক্সড করা হয়ে থাকে। এখানে তারা বড় করতে পারবে সেই অ্যামাউন্টটাই যেটা তাদের স্যাংশন হবে ব্যাংক থেকে, এবং এক্ষেত্রেও কাস্টমারকে ব্যাংককে কিছু চার্জ ইন্টারেস্ট রেট হিসেবে প্রোভাইড করতে হবে, এবং যেটা শুধুমাত্র সে যেটুকু টাকা উইথড্র করবে বা যেটুকু টাকা ক্যাশ ক্রেডিট হিসেবে লোন নেবে তার ওপরে তাকে প্রোভাইড করতে হবে। তার স্যাংশন ক্রেডিট লিমিট কত আছে এক্ষেত্রে কিন্তু সেটা ম্যাটার করবে না। এবারে আমরা চলে যাব এনইএফটি বা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে। কি বলেছে দেখো, এনইএফটি ইজ এ ন্যাশনাল ওয়াইড পেমেন্ট সিস্টেম ফেসিলিটিং one-to-one fund transfer. Under this scheme, individuals can electronically transfer fund from any bank branch to any individual having an account with any other bank branch in the country participating in the scheme. NEFT works as a deferred settlement basis, which means transactions are carried out in batches. There is no upper and lower limit on the amount that can be transferred via NEFT. এনইএফটি বলতে আমরা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারকে বুঝি, যার মাধ্যমে আমরা নেশন ওয়াইড আমাদের টাকা ট্রান্সফার করতে পারি। এটা একটা ইলেকট্রনিক্যাল বেস মিডিয়াম, সেটা তোমরা নামটা থেকেই কিন্তু বুঝতে পারছো। এখানে আমরা এক ব্যাংকের অন্য ব্রাঞ্চে সেই যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে পারি, কিন্তু এনইএফটির মেন ফিচার হলো এটা ডেফার্ড পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এখানে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড দেওয়া থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে যে টাকাগুলো আসবে সেটা একবারে সেটেল করা হয়, এবং এখানে কোনো আপার এবং লোয়ার লিমিট কিন্তু থাকে না। এর মেন ফিচার্স হচ্ছে, মনে করো একটা স্পেসিফিক টাইম যে সময়টা আমাদের অ্যালট করা রয়েছে বা ব্যাংকে অ্যালট করা রয়েছে, সেই সময় আমি কারো এগেনস্টে 2000 টাকা পাঠাতে চাইলাম এবং সেই ব্যক্তিও আমাকে 1000 টাকা পাঠাতে চাইলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ওটা সেটেলড হয়ে যাবে এবং নেট যে 1000 টাকা সেটা আমার থেকে ওই সেকেন্ড ব্যক্তির কাছে কিন্তু ট্রান্সফার হবে, অর্থাৎ এখানে নেট অ্যামাউন্টটা ট্রান্সফার হয়। সেই জন্য এখানে ব্যাচ কনসেপ্টটা কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যাব আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে। RTGS is an electronic payment environment where payment instructions are proceed on a continuous or real-time basis and settled on a gross or individual basis without netting the debit against credit. The payments so affected are final and irrecoverable. The RTGS system allows transfer of the fund across bank on a nearly instantaneously basis, and the minimum amount is remitted through RTGS is ₹2 লাখ। তাহলে আরটিজিএস কি, আরটিজিএসও একটা আমাদের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে আমরা টাকা পাঠাতে পারি, এবং এক্ষেত্রে যেটা এনইএফটির সাথে মেন ডিফারেন্স সেটা হচ্ছে দুটো পয়েন্টে।
ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখানে যে সেটেলমেন্ট, যেটা আমি বললাম এনইএফটির ক্ষেত্রে যে নেট অ্যামাউন্টটা সেটেলড হয়, আরটিজিএস এর ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো নেট অ্যামাউন্ট সেটেলড হয় না, তাই নামটা দেখো এখানে গ্রস সেটেলমেন্ট, অর্থাৎ যে যেটা পাঠাতে চাইছে সেটাই তার অন্যজনের কাছে ট্রান্সফার হবে। আর একটা মেন ডিফারেন্স হলো এনইএফটির সাথে, যে এনইএফটির ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে, তার মধ্যে যতটা অ্যামাউন্ট আসবে ব্যাংক সেটাকে অ্যাট এ টাইম ট্রান্সফার করবে। কিন্তু আরটিজিএস এর ক্ষেত্রে তুমি যে টাকাটা পাঠাতে চাইছো সেই টাকাটা ইনস্ট্যান্টলি সেটা হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে অন্যজনের কাছে, এবং এই যে সেটেলমেন্টটা হচ্ছে সেই জন্যই এটার নাম হচ্ছে রিয়েল টাইম, মানে এটা হচ্ছে অন টাইম সেটেলড করে দেবে। এবং এই যে পেমেন্ট এটা যে অ্যাফেক্টেড হচ্ছে এক্ষেত্রে এটা ফাইনাল, এবং এটাকে কিন্তু আমরা রিকভারেবল, মানে এটাকে আমরা রিকভার করতে পারবো না। এনইএফটির ক্ষেত্রে বাল্কে ট্রান্সফার হয়, তাই তার কোনো মিনিমাম লিমিট থাকে না, কিন্তু আরটিজিএস এর ক্ষেত্রে অন স্পট ট্রান্সফার হয়ে যায়, সেই জন্য এর যে মিনিমাম লিমিট সেটা হচ্ছে ₹2 লাখ, অর্থাৎ 2 লাখের নিচে হলে কিন্তু আরটিজিএস তোমরা এক্ষেত্রে করতে পারবে না। এরপরে আমরা করব ই ব্যাংকিং। ই ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি হবে, ই ব্যাংকিং হচ্ছে একটা ইলেকট্রনিক মোড, যার মাধ্যমে আমরা সমস্ত কিছুকে ট্রান্সফার করে দিতে পারবো, যার জন্য আমাদের ফিজিক্যাল প্রেজেন্সের দরকার হবে না। সুতরাং বলতে পারি ই ব্যাংকিং মানে হচ্ছে, ই ব্যাংকিং বলতে আমরা বুঝি একটা ইলেকট্রনিক মিনস to any user using internet can get connected to the bank website to perform any of the virtual banking function and avail any of the banking services like manage savings, check accounts, apply for loan, pay bills over the internet using a computer or mobile। তার মানে আমাদের এই সমস্ত ব্যাংকিং সার্ভিসগুলো করবার জন্য আমাদের সেক্ষেত্রে ব্যাংকে প্রেজেন্স থাকতে হবে না, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল ব্যাংকিং ফাংশনের ফেসিলিটি অ্যাভেল করতে পারবো। তাহলে এবার দেখে নেব মেজর বেনিফিটস কি কি। মেজর বেনিফিট হচ্ছে এর ট্রান্সপারেন্সি থাকে ই ব্যাংকিংয়ের মাধ্যমে, এর ট্রানজাকশান কস্টটা লো হয়, কাস্টমার এমপাওয়ারমেন্ট বেশি হয়ে থাকে, এবং সার্ভিস অ্যাভেলেবিলিটি এখানে 24 আওয়ার্সের পাওয়া যায়, আর কাস্টমার স্যাটিসফ্যাকশান হায়ার হয়। তাহলে ডিফারেন্ট ফর্মস অফ ই ব্যাংকিংগুলো কী কী? ডিফারেন্ট ফর্মস অফ ই ব্যাংকিংগুলো হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, নেক্সট হচ্ছে আমাদের অনলাইন ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং, অটোমেটেড টেলার মেশিন অর এটিএম, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড, এসএমএস ব্যাংকিং অ্যান্ড অর টেলি ব্যাংকিং। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের বেসিক আইডিয়া রয়েছে, সেগুলো আমরা আবার পরের ক্লাসে আলোচনা করব।